দেশে প্রথমবারের মতো 5 দিনব্যাপী ব্যাংকিং মেলা শুরু। গ্রাহকদের সরাসরি সেবা দিতে মেলায় ব্যাংকের প্রধান নির্বাহীরা, রয়েছে নানা আয়োজনও। আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও পিছিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। অনলাইন সেবা চালু নিয়ে অনিশ্চয়তা, আসার কথা বলছে কর্তৃপক্ষ। তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের 3 বছর আজ। নিহতের স্মরণে শোক মিছিল, শ্রদ্ধা নিবেদন। জুরাইন কবরস্থানে স্বজনদের ভিড়। এবং মহাজনদের চড়া সুদের ঋণী ভরসা আশুগঞ্জের শুটকি পল্লীর ব্যবসায়ীদের। সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন ব্যাংক কর্মকর্তারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। আজ থেকে রাজধানীতে শুরু হয়েছে 5 দিনব্যাপী ব্যাংকিং মেলা। এ মেলায় অংশ নিয়েছে দেশের সরকারি বেসরকারি 56টি ব্যাংক ও বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান। সোমবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, উপমহাদেশে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ব্যাংকিং মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে এ মেলা। এতে ব্যাংকিং খাতের সব ধরনের সেবা সম্পর্কে তথ্য জানতে পারবেন দর্শনার্থীরা। এছাড়া সরাসরি ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে সেবা নিয়ে যে কোনো পরামর্শ নিতে বা অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা। মেলায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দৌড়ে এখনও অনেকটাই পিছিয়ে আছে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো। 2016 সালের মধ্যে শতভাগ অনলাইন সেবা চালু করার ব্যাপারেও রয়েছে অনিশ্চয়তা। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সীমাবদ্ধতা কাটিয়ে অচিরেই গ্রাহকদের জন্য শতভাগ অনলাইন সেবা সহ মোবাইল ব্যাংকিং এবং এটিএম সেবা চালু করা হবে। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। আধুনিক ব্যাংকিংয়ে দ্রুতগতির অনলাইন ভিত্তিক সেবার কোনো বিকল্প নেই। আর সে যাত্রায় এখনও বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় পিছিয়ে আছে সরকারি ব্যাংকগুলো। ফলে আধুনিক ব্যাংকিং সেবা পাচ্ছে না গ্রাহকরা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী এবং রূপালীর সারা দেশে মোট 3,586টি শাখা রয়েছে, যার মধ্যে মাত্র 1,295টি শাখায় অনলাইন গ্রাহক সেবা চালু রয়েছে। তবে সরকারের নির্ধারিত সময়েই সব শাখা অনলাইনের আওতায় আনা হবে বলে দাবি ব্যাংকারদের। এই বছরে আমাদের 500টি ব্রাঞ্চকে অটোমেশনের আওতায় আনতেই হবে এবং আমরা সেই লক্ষ্যেই কাজ শুরু করেছি। নতুন গ্রাহক যত আসবে, এখন নতুন অ্যাকাউন্ট যত খোলা হবে, প্রত্যেকেরই আমরা ভিসা ডেবিট কার্ড ইস্যু করে দেব। আমরা আশা করছি যে 2016-র মধ্যে আমরা সবগুলি ব্রাঞ্চকে সিবিএস এর আওতায় নিয়ে আসতে পারবো। শতভাগ অনলাইন সেবা চালু হলে ব্যাংকগুলোর ওপর নজরদারি আরও বাড়ানো সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। 4টি বাণিজ্যিক ব্যাংকই তাদের একটা বড় অংশের শাখাকে এনি ব্রাঞ্চ অনলাইন এটা করতে সক্ষম হয়েছে। আমরা যত বেশি ডিজিটাইজেশনে যাব, তত বেশি তাৎক্ষণিকভাবে প্রত্যেকটা ব্যাংকের, শুধু প্রত্যেকটা ব্যাংকের না, প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা শাখার কার্যক্রম দেখার সুযোগ বেড়ে যাবে। বেসরকারি ব্যাংকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আগামী বছর থেকেই নিজস্ব এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা চালুর পরিকল্পনা করছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের আজ 3 বছর। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে আসেন তাদের স্বজন, বিশিষ্টজন এবং শ্রমিক সংগঠনগুলো। এছাড়া দোষীদের দ্রুত বিচারের দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুরে শোক মিছিল ও মানববন্ধন করে শ্রমিক সংগঠনগুলো। এ সময় তারা দ্রুত ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়ারও দাবি জানান। তাজরিন গার্মেন্টস অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাছে পৌঁছে দিতে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর নেতৃত্বাধীন রানা প্লাজা কমিটি কাজ করছে। তবে এরই মধ্যে নিহত 109 শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 7 লাখ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। 2012 সালের 24শে নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তোবা গ্রুপের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 114 জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে কারখানা তৈরির কারণে অভিযুক্ত তাজরিন গার্মেন্টসের মালিক দেলোয়ার হোসেন এবং তার স্ত্রী মাহমুদা আক্তার সহ 13 জনের বিচার কাজ চলছে। যারা
নিহত এবং আহত হয়েছেন তাদেরকে আন্তর্জাতিক মানদণ্ডে ক্ষতিপূরণ দিতে হবে এবং যাদের কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং ঘটছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। পূর্ণ নিরাপত্তার বিধান করতে হবে প্রত্যেকটি কলকারখানা। দেশের সবচেয়ে বড় সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের আমদানি রপ্তানি পরিস্থিতি সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সহকর্মী কমলদের কাছে। তিনি রয়েছেন বন্দরনগরী এলাকায়। যেটা বলছিলাম, দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর এই চট্টগ্রাম বন্দর, আর রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকার পাশাপাশি কিন্তু অনুকূলে রয়েছে আবহাওয়া, অর্থাৎ তেমন ঝড় বৃষ্টি নেই এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর যে পণ্য ওঠানামা তা অনেকটা স্বাভাবিক রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ ডেলি বন্দর গত কয়েকদিন ধরে কিন্তু বন্দর যে কন্টেনার ডেলিভারিতে একটু ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে, আর সে কারণে কিন্তু আবার বন্দরে কিন্তু কন্টেনার জমতে শুরু করেছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আজ 36,357 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দর আজ পর্যন্ত দেখা যাচ্ছে 29,358 টিউস অবস্থান করছে, অর্থাৎ 36,000 টিউস ধারণ ক্ষমতা সম্পন্ন বন্দরে কিন্তু 30% জায়গা খালি রাখতে হয় মূলত কন্টেনার হ্যান্ডেলিংয়ের যেসব যন্ত্রপাতি রয়েছে বা যানবাহন রয়েছে সেগুলো চলাচলের জন্য। সে অনুযায়ী এখন পর্যন্ত অত কন্টেনার জটের আশঙ্কা না থাকলেও কিন্তু কিছুটা যেহেতু জমছে, তাই আগামী কয়েকদিন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু কন্টেনার জটের একটা আশঙ্কা দেখা দিবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু কিছুটা খালি কন্টেনার যে সমস্যাটি, সেই সমস্যাটি প্রকট ধারণ না করলেও আজ চট্টগ্রাম বন্দরে খালি কন্টেনার রয়েছে 3,283। আরেকটি বিষয় বলি, আজ চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি মোট 51টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বহির্নোঙরে রয়েছে 42টি জাহাজ, আর এই 42টি জাহাজের মধ্যে 36টি জাহাজ থেকে পুরোদমে পণ্য খালাস চলছে আর 6টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরের যে 16টি জেটি রয়েছে তার মধ্যে 9টি জেটিতে জাহাজ রয়েছে এবং 9টি জেটিতে পুরোদমে যে পণ্য উঠানামা চলছে। আর চট্টগ্রাম বন্দরে যে 51টি জাহাজ অবস্থান করছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওইখানে কন্টেনার বাহী জাহাজ রয়েছে 9টি, সবচেয়ে বেশি জাহাজ রয়েছে অর্থাৎ কার্গো জেনারেল কার্গো জাহাজের সংখ্যা 14। এছাড়া আমরা দেখতে পাচ্ছি খাদ্যপণ্য বাহী জাহাজের সংখ্যা কিন্তু 3, এছাড়া সারবাহী জাহাজের সংখ্যা 6 এবং সিমেন্ট কিংকের বাহী জাহাজ রয়েছে 11টি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বিদেশ থেকে যে চিনি আমদানি করা হচ্ছে, চিনির যে কাঁচামাল, সেই কাঁচামাল সহ জাহাজ রয়েছে 3টি, লবণবাহী জাহাজ রয়েছে 2টি এবং ওয়েল ট্যাঙ্কার রয়েছে মোট 51টি। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত 24 ঘন্টায় তারা 6,221 টিউস কন্টেনার হ্যান্ডেলিং করেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাহাজ থেকে তারা গ্রহণ করেছে 3,400 টিউস, 86 টিউস কন্টেনার তারা বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে এবং আর যে বাকি রয়েছে 2,735 টিউস, এটা বিভিন্ন জাহাজ তারা জাহাজে তুলে দিয়েছে। এক্ষেত্রে গত 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি 1,824 টিউস তারা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়েছে। আমরা দেখেছি ঈদের পরপর যে কন্টেনার জটের আশঙ্কা, এর পরবর্তী ব্যবসায়ীদেরকে অনুরোধ জানিয়ে বন্দর কর্তৃপক্ষ ডেলিভারি প্রক্রিয়াটা ত্বরান্বিত করেছিল, অর্থাৎ তখন দেখেছি আমরা প্রতিদিনই 2,500 থেকে 3,000 টিউস যে কন্টেনার ডেলিভারি হয়েছে। এখন আবার কিছুটা ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এই ক্ষেত্রে তার আগের দিন আমরা দেখতে পেয়েছি 1,921 টিউস কন্টেনার ডেলিভারি হয়েছিল, অর্থাৎ আবারও কিছুটা কন্টেনার ডেলিভারিতে ধীরগতি লক্ষ্য করার কারণে কিন্তু বন্দরে কিন্তু আজ দেখা যাচ্ছে কন্টেনার জট আশঙ্কা না হলেও কিন্তু কন্টেনার জমতে শুরু করেছে। এছাড়া আমরা যেটা দেখতে পেয়েছি আজ চট্টগ্রাম বন্দরে কিন্তু ডেলিভারি উপযোগী কন্টেনার রয়েছে 2,692, অর্থাৎ ব্যবসায়ীরা এইসব কন্টেনার ডেলিভারি নেওয়ার জন্য কাস্টম কর্তৃপক্ষের কাছে তারা এইসব কাগজপত্র জমা দিয়েছে, অর্থাৎ আজ 2,692 টিউস কন্টেনার ডেলিভারি হওয়ার কথা রয়েছে। গতকালকে কিন্তু হরতাল ছিল জামাত ইসলামী ঢাকা, সেই হরতালে কিন্তু চট্টগ্রাম বন্দর তেমন কোনো প্রভাব পড়েনি। গতকালকে আমরা দেখেছি আমরা পণ্য ওঠানামা যেমন স্বাভাবিক ছিল তেমনি স্বাভাবিক ছিল ডেলিভারি প্রক্রিয়াটাও। কিন্তু তবে গতকালকে হরতালের কারণে অনেক ব্যবসায়ী হয়তো ঝুঁকি নিতে চায়নি বলে ডেলিভারি প্রক্রিয়াটা কিছুটা ধীরগতি করেছিল এবং তারা কম ডেলিভারি নিয়েছে এবং আজ হয়তো পুরোদমে আবার ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়েছে। আর চট্টগ্রাম বন্দর থেকে দেখতে পাচ্ছি আমরা মোট 4টি জাহাজ বন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং 8টি জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করার কথা রয়েছে। এতে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন তারা চেষ্টা করছেন যাতে ডেলিভারি প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় এবং যে জাহাজে চলাচল সে চলাচল যেন ত্বরান্বিত এবং স্বাভাবিক রাখা যায় সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছেন। আমরা আরেকটি বিষয় বলি যে বহির্নোঙরে যেসব জাহাজ অবস্থান করছে মূলত সিমেন্ট ক্লিংকার, গম এবং চালবাহী জাহাজগুলো মূলত চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থান করে। সেখানে যেহেতু এখন বৃষ্টি নেই এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, সেখান থেকে কিন্তু লাইটারের জাহাজে করে সেই গম এবং সারগুলি এবং সিমেন্ট ক্লিংকারগুলি নিয়ে আসা হচ্ছে বন্দরে। চট্টগ্রাম বন্দরে যে আশপাশে যে 16টি ডক, এই 16টি যে প্রাইভেট যে ডকগুলি রয়েছে অর্থাৎ ঘাটগুলি রয়েছে, সে ঘাটও কিন্তু পুরোদমে সেই ডেলিভারিটা আনলোড করা হচ্ছে। বন্দরের বহির্নোঙর
বঙ্গোপসাগর থেকে যেসব জাহাজ বন্দরে ফিরতে পারে না, সেসব জাহাজ থেকে মাদার ভেসেল থেকে কিন্তু লাইটার জাহাজে করে এসব গম কিংবা সার কিংবা সিমেন্ট কিংবা নিয়ে আসা হয় এই 16টি ঘাটে আশেপাশে। এরপর সেখান থেকে কিন্তু লাইটার জাহাজে করে সেগুলো চট্টগ্রাম জেলা এবং যে আশপাশের চার জেলাগুলো রয়েছে অর্থাৎ নদী বন্দর ভিত্তিক যে জেলাগুলো রয়েছে সেখানে পাঠানো হচ্ছে। এক্ষেত্রে বন্দর কর্মকর্তারা বলছেন তারা যেহেতু আবহাওয়া এবং রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকে, তারা বন্দরের যে পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং সব ধরনের পণ্য ওঠানামা কিংবা ডেলিভারি প্রক্রিয়া সব ত্বরান্বিত অর্থাৎ দ্রুত গতিতে চলছে এবং তারা চেষ্টা করছেন ডেলিভারি প্রক্রিয়া আরও ত্বরান্বিত করে যে কন্টেনার জন্য যে আশঙ্কাটা, সেই আশঙ্কা কাটিয়ে অর্থাৎ বন্দরের স্বাভাবিক প্রক্রিয়াকে স্বাভাবিক রাখা। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দর আমরা একই কথা বলেছেন কাস্টমস কর্মকর্তারা, তারা বলছেন ডেলিভারি প্রক্রিয়া যেসব কাগজ তারা পাচ্ছেন তারা দ্রুত তা ছাড় করা চায় এবং তারা চেষ্টা করছেন সবকিছু দ্রুত করে প্রক্রিয়ার মাধ্যমে যারা বন্দরের কাজকর্ম স্বাভাবিক রাখা যায়, কারণ অর্থনীতির যে প্রাণ প্রবাহ সেই প্রাণ প্রবাহ কিন্তু এই চট্টগ্রাম বন্দর। আর এই চট্টগ্রাম সচল থাকলে বলা হয়ে থাকে বাংলাদেশ সচল থাকে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। সে কারণে কিন্তু সবসময় চেষ্টা করা হয় অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাজনৈতিক অস্থিরতা সবসময় চেষ্টা করা হয় যেন এই বন্দর যেন স্বাভাবিক থাকে। এখন পর্যন্ত বলা যায় রাজনৈতিক পরিস্থিতি এবং আবহাওয়া অনুকূলে থাকায় স্বাভাবিক রয়েছে দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর এই চট্টগ্রাম বন্দর। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। দর্শক, সহকর্মী কমল দে চট্টগ্রাম বন্দর এলাকা থেকে জানাচ্ছিলেন পণ্য আমদানি রপ্তানির কার্যক্রমে জড়িত যে জাহাজের পণ্যে জাহাজীকরণ এবং পণ্য খালাসের কার্যক্রম সম্পর্কে। জলবায়ু পরিবর্তন বিবেচনায় না নেওয়া হলে 2014 থেকে 2050 সালের মধ্যে শুধুমাত্র জলাবদ্ধতার কারণে ঢাকা শহরের 11,000 কোটি টাকার ক্ষতি হবে। আর এ আর্থিক ক্ষতি রোধে ঢাকা শহরের জল নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নে জরুরি 270 কোটি টাকার বিনিয়োগ। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ঢাকা ও এর আশেপাশের এলাকার সক্ষমতা শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরে বিশ্বব্যাংক। দিন দিনই বাড়ছে ঢাকা শহরের জনবসতি, উঠছে নতুন নতুন ভবন, বাড়ছে রাস্তাঘাট, কিন্তু জায়গা ভরাট করে এসব অবকাঠামো নির্মাণ করায় কমছে নগরীর বিভিন্ন জলাশয় আর নদী খাল। তাই হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেই পানির নিচে চলে যায় রাজধানী। ঢাকা শহরের জলাবদ্ধতার কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে সোমবার এক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। এতে উল্লেখ করা হয় 2014 থেকে 2050 সালের মধ্যে শুধুমাত্র জলাবদ্ধতার কারণে ক্ষতি হবে 11,000 কোটি টাকা। বৃষ্টিপাতের মাত্রা কিছুটা বাড়লে এই ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়াবে প্রায় 14,000 কোটি টাকায়। Here the damage is specifically for a 100-year event or the 341 millimeters in 2050. The book also covers a more probabilistic approach, which gives a slightly different damage figure. But this is actually saying if that storm was to hit in 2050, that's the total damage that would be incurred. তবে ঢাকা শহরের জলাবদ্ধতা দূরীকরণে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে ঢাকা উত্তরের সিটি মেয়র আনিসুল হক বলেন, এ সমস্যার মোকাবেলায় সরকারের পাশাপাশি নগরবাসীকে এগিয়ে আসতে হবে। Clean or green Dhaka, we have almost taken out 20,000 billboards. Let us make by 25th of December Dhaka city billboard free. Now you will have a lot of green areas you could see. একটি প্রভাবশালী গোষ্ঠী আছেন যারা প্রভাব করেন, খাল দখল করেন, জমি দখল করেন, মানে সমস্ত মাঠ বানিয়ে ফেলেন। এদের জন্য সমস্ত খাল বন্ধ হয়ে যাচ্ছে, এদের জন্য সমস্ত ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। মিস কোঅর্ডিনেশনের জন্য আমরা অনেক সাফার করছি। এছাড়া নগরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আগামী 25 ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরকে বিলবোর্ড মুক্ত করা হবে বলেও জানান সিটি মেয়র। মালিকানায় নিয়ে আসো। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা আগেই জানিয়েছিলাম আজ থেকে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হচ্ছে 5 দিনব্যাপী ব্যাংকিং মেলা। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এই মুহূর্তে গভর্নর ডক্টর আতিউর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি। ব্যাংকিংকে আরো আকর্ষণীয় করে তুলবে মানুষের কাছে, ঘুচিয়ে দেবে তথ্যের দূরত্ব। মানুষ জানবে ব্যাংক হচ্ছে তার আর্থিক উন্নতির সহযোগী বন্ধু। ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়, ব্যাংক দরিদ্রের ক্ষমতায়নের নিবেদিত এক কারখানা। আমার বিশ্বাস প্রথমবারের মতো আয়োজিত এই মেলা সেই বার্তা পৌঁছে দেবে বাংলাদেশের ঘরে ঘরে। একটি ব্যাংকিং জাতি গড়ার বিশ্বাস নিয়ে তাই আমরা মাঠে নেমেছি। এটি যাত্রার মাত্র শুরু, ভ্রমণের শেষ প্রান্ত নয়। খুবই আনন্দের বিষয় যে ভাষা আন্দোলন
তথা আমাদের সংস্কৃতির, সমাজ, জীবন এবং ঐতিহ্যের প্রাণকেন্দ্র বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। এর ফলে আমরা আমাদের সমাজ, জীবন, সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ হতে পারছি। কারো কারো হয়তো মনে কিঞ্চিত সংশয় থাকবে, মেলার প্রয়োজন কি, এই ধরনের মেলার কি প্রয়োজন। কেউ ভাববেন ব্যাংকের কাজ ব্যাংক করবে, সম্মিলিত হবার আবার কি প্রয়োজন। এই প্রশ্নের উত্তর কঠিন না সহজ তা আমি সত্যি জানি না, কিন্তু এই বিষয়টি জানি, যে কোনো প্রশ্নকেই স্বাগত জানাতে হবে। প্রশ্ন উত্তর খোঁজার তাড়না দেয় সামনের দিকে এগিয়ে যাবার ক্ষমতা। মেলা শেষ হলে এ জাতীয় প্রশ্নের উত্তর মিলবে। ছাত্রকে যেমন কিছু শিখতে হলে বিদ্যালয়ে যেতে হয়, পাশে বসে দেখতে হয় সহপাঠীর কাজ, আজ ব্যাংকগুলো যেন এক বিদ্যালয়ে মিলিত হয়েছে। আজ তারা খুব কাছে থেকে দেখতে এসেছে তাদের সহপাঠীর কর্মকৌশল। রবীন্দ্রনাথ বলেছেন, মেলা মানেই দেয়া এবং নেয়া। আমি কিছু দেব, আমার পণ্য নিয়ে আসবো মেলাতে, আবার পণ্য থেকে আমি কিছু পণ্য মেলা থেকে কিছু পণ্য আবার আমি সংগ্রহ করে নিয়ে যাব। সেটি মেলার মূল উদ্দেশ্য। সেই দিক থেকে এই ব্যাংকিং মেলাতেও বিভিন্ন ব্যাংক তাদের মেলা প্রসারিত করবেন, আবার অন্যদের কাছ থেকেও শিখবেন। এটি একটি মিলন মেলা। সেই অর্থে আমরা প্রায়ই লক্ষ্য করে থাকি, পৃথিবীর সকল পেশার মানুষ মিলিত হয় নতুন কর্মকৌশল পরিকল্পনার সময়। আমরাও আজ সেটি করতে এসেছি। এটি আত্মপ্রসাদের উৎসব নয়, এটি পেশাগত বন্ধুত্বের সম্মিলন লগ্নে আত্মশক্তি আহরণের এক সুবর্ণ সুযোগ। আমরা একটি জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই। সেই অর্থনীতি হবে সমুন্নত, সুষম ও প্রাণোদ্দীপ্ত। তা অর্জন করতে হলে প্রথমত সদিচ্ছা থাকা খুবই জরুরি, কিন্তু শুধু শুভ ইচ্ছায় লক্ষ্য অর্জনের পূর্ব শর্ত হতে পারে না। চাই ভুল ত্রুটি থেকে শিক্ষা নেবার মানসিকতাও, চাই দুর্বলতাকে আবিষ্কারের বাসনাও। তাই এই মেলায় আমরা ব্যাংকিং জগতের বাইরের জ্ঞানী গুণী মানুষের কথাও শুনতে চাই। সেমিনার ও আলোচনার আয়োজন সে উদ্দেশ্যেই নিবেদিত। আমরা গুণীদের গঠনমূলক সমালোচনাও শুনতে চাই। সেজন্যই রয়েছে প্রশ্নোত্তর পর্বের মুক্ত আয়োজন। মেলায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে থাকছে বিতর্ক অনুষ্ঠানমালা। পক্ষে বিপক্ষের সব কথা আমরা শুনতে চাই তরুণ প্রজন্মের মুখ থেকে, কারণ তারাই আমাদের আগামীকালের ব্যাংকার। একদিন তারাই ব্যাংকিং খাতের নেতৃত্ব দেবে। দর্শক, দেশে প্রথমবারের মতো আয়োজিত 5 দিনব্যাপী ব্যাংকিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে গড়ে উঠেছে শুটকি পল্লী। গুণগত মান ভালো হওয়ায় এখানকার শুটকি দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ ভারতসহ মধ্যপ্রাচ্যেও। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পেয়ে মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পুঁজি সংগ্রহ করতে হচ্ছে বলে অভিযোগ এই শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের। অবশ্য ব্যাংক কর্মকর্তারা বলছেন, নানা সীমাবদ্ধতার কারণে পর্যাপ্ত ঋণ দেওয়া সম্ভব হচ্ছে না। উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। খাল, বিল ও হাওর থেকে বিভিন্ন প্রজাতির মিঠা পানির মাছ সংগ্রহ করে শুকিয়ে তৈরি করা হয় শুটকি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরে মেঘনা নদীর তীরে গড়ে ওঠা শতাধিক ডাঙ্গি বা মাচার উপর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এসব শুটকি তৈরি করা হয়। গুণগত মান ভালো হওয়ায় দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশ ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এখানকার শুটকি। সারা বাংলাদেশে চলে, আবার বিভিন্ন রাষ্ট্র যা মাজন টানলে টাকা দেওয়া লাগে, আমরা বেশি সুদরা দেওয়া লাগে। ব্যাংকে থেকে কিছু লোন দিত, মনে করেন
সবাই চলতে পারতো ভালো। এই অবস্থায় এই ক্ষুদ্র ব্যবসায়ীরা পৃষ্ঠপোষকতা পেলে শিল্পটি আরো সম্প্রসারিত হবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। বাংলাদেশ কৃষি ব্যাংকের মতো যদি আলাদাভাবে শুটকির জন্য কোনো ব্যাংক প্রতিষ্ঠা করা হয় এবং সহজ শর্তে যদি এই লোনগুলি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমাদের দেশ থেকে প্রায় এই হাজার হাজার টন শুটকি বাইরে যাবে। আর নানা সীমাবদ্ধতার কারণে তাদেরকে বড় আকারে ঋণ দেওয়া যাচ্ছে না বলে জানালেন কৃষি ব্যাংকের এক কর্মকর্তা। স্থায়ী ব্যবসায়ী নয় বিধায় তাদের মর্টগেজ দেওয়ার মতো কোনো প্রপার্টিও সেখানে নেই। তারা অন্য জায়গার থেকে আসে, অন্য জায়গায় ব্যবসা করে তারা চলে যায়, যে কারণে আমরা তাদেরকে ওইভাবে বড় ঋণ সহায়তা করতে পারি না। আশুগঞ্জের লালপুরে শুটকি শিল্পের সঙ্গে ব্যবসায়ী সহ প্রায় 10,000 শ্রমিক জড়িত রয়েছেন। সময় সংবাদ, ব্রাহ্মণ। দর্শক, একনেকের আজকের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের কথা রয়েছে। এই মুহূর্তে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সামনে রয়েছেন সহকর্মী সামির রূপল। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আজকে একনেকের যে সভাটি চলছে সেই সভা সকাল 9টার সময় শুরু হয়েছে। সকাল 9টা থেকে এখনো সভা চলছে, যদিও সভার কিছু খবরাখবর আমার হাতে এসে পৌঁছেছে এবং সেই খবরগুলো হচ্ছে যে আজকে সভায় 12টি প্রকল্প সভাস্থলে ওঠার কথা এবং সেই 12টি প্রকল্পই পাশ হতে পারে বলে জানা গেছে। তবে এই 12টি প্রকল্পের যে মোট ব্যয়, সেই মোট ব্যয়টি হলো 16,978 কোটি 80 লাখ টাকার ব্যয়ে যে এই 12টি প্রকল্প পাশ হওয়ার কথা এবং এর মধ্যে 4,000 কোটি 92 লাখ টাকা হচ্ছে সংস্থার অর্থায়ন এবং যে প্রকল্প সাহায্য থেকে আসবে 5,248 কোটি 69 লাখ কোটি টাকার হচ্ছে আসার কথা। তবে এর মধ্যে উল্লেখযোগ্য যে প্রকল্পটি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প, সেটি হচ্ছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে যে টানেল করার কথা। সেই টানেলটির কথা কিন্তু এতদিন ধরে মুখেই বলে আসছিলেন এবং আজকে কিন্তু এটা বাস্তবায়নের যে শুরুটি সেটি হতে চলেছে বলে আমাদের ধারণা। এবং আজকে যেই প্রকল্পটি সেই কর্ণফুলী টানেল, সেই টানেলের যে মূল প্রকল্পটি, সেই মূল প্রকল্পের কর্ণফুলী টানেল 1 তার 8,446 কোটি 4 লাখ টাকা ব্যয় কিন্তু এটি এর মধ্যে ধরা হয়েছে এবং যার মধ্যে বাংলাদেশ এবং চায়নার যে যৌথ যে প্রকল্প, এই প্রকল্পটি তার যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে এবং এর মধ্যে চায়না এক্সিম ব্যাংক তাদের দেওয়ার কথা আছে 4,799 কোটি 44 লাখ টাকা। আর এছাড়া বাংলাদেশ সরকার তাদের অর্থায়নের যে অংশ, সেই অংশে 3,647 কোটি 20 লাখ টাকা এই কর্ণফুলী 1 নম্বর টানেলে ব্যবহার করার কথা রয়েছে। তবে আজকে যেই প্রকল্প, এই টানেলটি যদি পাশ হয় এবং তারপরে কাজ শুরু হয়, তাহলে আরেকটি নতুন যোগাযোগের মাত্রা কিন্তু বাংলাদেশের যোগাযোগ মাধ্যমে যোগ হবে এবং যেটি নদীর নিচ দিয়ে যে টানেল, সেটি কিন্তু বাংলাদেশে এর আগে কখনো হয়নি এবং এটি 1 নম্বর টানেল হিসেবেই নাম দেওয়া হয়েছে। আর আরেকটি প্রকল্প আছে, সেটি হচ্ছে শিক্ষার মান উন্নয়ন যে প্রকল্প, সেই প্রকল্পটি সংশোধিত প্রকল্প, যদিও এরই মধ্যে এই প্রকল্পটি যে অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থ 2012 থেকে 2018 মেয়াদে ডিজিটালাইজ করার জন্য যে অর্থ দেওয়া হয়েছিল, সেই অর্থেও হয়তো পুরোপুরি কুলিয়ে উঠতে না পারায় এখন সেই প্রকল্পটি হয়তো আরেকটু বর্ধিত আকারে অর্থ ব্যয় করা হবে এবং সেই জন্য এই প্রকল্পটি আজকেও সভাস্থলে তোলার কথা। এছাড়া ঢাকায় আপনি জানেন যে বার্ন ইউনিটের একটি সংকট কিন্তু আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনায় আমরা দেখতে পাই যে বার্ন ইউনিটের আসলে ঢাকায় যে ঢাকা মেডিকেল বার্ন ইউনিট আছে, সেই বার্ন ইউনিটটি যতটুকু ক্ষমতা আছে তার বাইরেও কিন্তু লোকজনকে ভর্তি হতে হয় এবং একই সাথে অনেক রোগী সামাল দেওয়া একটু বেসামাল হয়ে পড়ে সে সময়। তো এই জন্য ঢাকার এই অবস্থার থেকে পরিত্রাণ করতে সারা দেশ থেকেই রোগী আসে এবং তার জন্য একটি নতুন বার্ন ইউনিট করার কথা রয়েছে এবং সেই বার্ন ইউনিটটি 522 কোটি 39 লাখ টাকা ব্যয়ে একটি বার্ন ইউনিট করার কথা এবং এই বার্ন ইউনিটটি করা গেলে হয়তো যে আগুনে পড়া দগ্ধর যে রোগী আছেন তাদের হয়তো অনেকাংশেই কিছুটা হলেও কষ্ট লাঘব হবে এবং ভালোভাবে সেবা দেওয়া যাবে। তো হরি, এখনো পর্যন্ত বৈঠক চলছে এবং এই বৈঠক শেষে হয়তো জানা যাবে যে কতটি প্রকল্প পাশ হয়েছে এবং কতটি প্রকল্প উত্থাপিত হয়েছিল। তবে এরপরে পরিকল্পনা মন্ত্রী তাদের
তার যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, সেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর থেকে এই প্রকল্পগুলো পাশ হওয়ার যে তথ্য উপাত্ত সেগুলো আমাদের তুলে ধরবে এবং বিস্তারিতভাবে আমরা জানতে পারবো। তোহরে এই ছিল এখনকার মতো একনেকের আজকের সভাস্থলের খবরাখবর। দর্শক, সহকর্মী সামির রুপল রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সামনে থেকে জানাচ্ছিলেন যে আজকের একনেক বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ খাতের বেশ কয়েকটি প্রকল্প সহ মোট 12টি প্রকল্প উঠবে একনেক বৈঠকে এবং সেখান থেকে হয়তো শেষ কতগুলো প্রকল্প অনুমোদিত হবে সেটা পরে জানা যাবে। তৈরি পোশাক সহ যে কোনো খাতে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সোমবার সকালে রাজধানীতে 2 দিনব্যাপী তাইওয়ান টেক্সটাইল ফ্যাশন মেলা 2015 এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আশ্বাস দেন ইপিবির ভাইস চেয়ারম্যান। আর পোশাক শিল্পের দরকারি পণ্য প্রদর্শনীর এই আয়োজনকে ব্যবসার জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন দর্শনার্থীরা। গুলশানের 6 সিজনস হোটেলে ছোট পরিসরে প্রদর্শন করা হচ্ছে ইয়ার্ন ফেব্রিক্স, বাটন সহ পোশাক খাতে দরকারি নানা ধরনের পণ্য। প্রথমবারের মতো এই আয়োজনে নিজেদের পণ্যের গুণগত মান তুলে ধরতে অংশ নিয়েছে তাইওয়ানের 13টি প্রতিষ্ঠান। আমরা বিভিন্ন ধরনের বাটন ও ক্লিপ প্রস্তুত করি। এটাও জানি পোশাক শিল্পের বাজারে অনেক বড় সুযোগের নাম বাংলাদেশ। কম্বোডিয়াতে আমাদের ফেব্রিক্সের বড় বাজার রয়েছে। বাংলাদেশে এই প্রথম, তবে আশা করি বাজার পাবো। আর তাইওয়ান না গিয়েও সেদেশি পণ্য যাচাই বাছাই করতে পেরে এই প্রদর্শনীকে ব্যবসায়িক সুযোগ হিসেবে দেখছেন ক্রেতারা। অনেকগুলো আইটেম লাগে, বাইরের থেকে ইম্পোর্ট করতে হয়। ওদের এই মালগুলো আমাদের কাছে খুব ভালো লাগলো। এখানে আসাতে ডেফিনেটলি আমি 13টা কোম্পানিকে একসাথে দেখতে পাচ্ছি এবং আমি কম্পেয়ার করতে পারছি যে কার প্রোডাক্ট কোয়ালিটি কি এবং তার আপনার প্রাইস কি। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শুধু পোশাক খাতই নয়, প্রক্রিয়াজাত খাদ্যশিল্প সহ অনেক খাতেই সম্ভাবনা রয়েছে দাবি করে বিদেশিদের বিনিয়োগের আহ্বান জানান ইপিবির ভাইস চেয়ারম্যান। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের সম্ভাবনাময় অনেক খাত রয়েছে। যদি কেউ বাংলাদেশে রপ্তানি করতে বা এখান থেকে কাঁচামাল নিতে আগ্রহ প্রকাশ করে, তাকে আমরা সব ধরনের সহযোগিতা করব। সবচেয়ে বড় কথা, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমাদের নীতিটাও বেশ শিথিল। ইউ ক্যান রিপেট্রিয়েট ইওর ক্যাপিটাল। এ সময় আমদানি রপ্তানিকারকদের সুবিধা বিবেচনায় এ ধরনের মেলা আরো বেশি আয়োজনের আহ্বান জানান তিনি। ইকোনমিক জোনস। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে পাটের মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। সোমবার রাজশাহী জুট মিল পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি। নির্দিষ্ট 6টি পণ্যে পাট মোড়কে ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে উত্তরাঞ্চলের উৎপাদন কাজও পরিদর্শন করছে মন্ত্রণালয়। এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয়ে রাজশাহী অঞ্চলের ব্যবসায়ী, জুট মিল মালিক ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে মন্ত্রণালয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো অজুহাত কিংবা বাধা এলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। আমাদের যে এখনকে পাট কেনার যে সংকট, পাটের মজুদ সংকট এবং এতে শ্রমিকরা যে একটু হতাশায় ভুগছে, তাদের এই হতাশা কেটে যাবে। প্রতিবন্ধকতা যতই আসুক না কেন, এইবার আমরা আমাদের এই আইন বাস্তবায়ন করেই ছাড়বো। পুরা সরকারের যত রকম মেকানিজম আছে সবকিছু এবার আমরা ইনভলভ করছি। শিক্ষার মান উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সঙ্গে 1,85,00,000 মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে সরকার। সোমবার বিকেলে এডিবির ঢাকা কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম এবং এডিবির বাংলাদেশের আবাসিক প্রধান কাজুহিকো হিগুচি নিজ নিজ পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সরকার ও এডিবি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম SESIP কর্মসূচি বাস্তবায়নের জন্য 5 কোটি মার্কিন ডলার ঋণ নিচ্ছে সরকার। এর মধ্যে প্রথম কিস্তিতে 90 লাখ মার্কিন ডলার দেয়া হয়, আর তৃতীয় কিস্তিতে 2,25 লাখ মার্কিন ডলার ঋণ দেবে এডিবি। তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের গুণগত উচ্চশিক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। সোমবার নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। ইউজিসি চেয়ারম্যান জানান, সরকারি বেসরকারি মিলিয়ে দেশের 121টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 30 লাখ শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিশ্চিত করছে।
বর্তমান বিশ্বের চাহিদা বিবেচনা করে এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বাড়ানোর উপর গুরুত্ব আরোপের পরামর্শ দেন তিনি। রাশিয়া থেকে $200 কোটি চুক্তিতে সুখোই Su-35 মডেলের 24টি যুদ্ধ বিমান কিনবে চীন। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে সামরিক বিমান বহরের দিক থেকে এক ধাপ এগিয়ে যাবে চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি। চীনের সাথে যৌথ উদ্যোগে সামরিক বিমানগুলো ইঞ্জিন তৈরি করবে রুশ এয়ারক্রাফট ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠান ইউনাইটেড ইঞ্জিন কর্পোরেশন। এর আগে 2012 সালে রাশিয়ার সাথে যাত্রীবাহী বিমান কেনার চুক্তি করেছিল চীন। ক্রিমিয়া ইস্যুকে কেন্দ্র করে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার আর্থিক খাতে সামরিক অস্ত্র আর বিমানের বিক্রি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কারণে পশ্চিমাদের সাথে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক অস্থিতিশীল থাকায় এশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে কাজ করছে রুশ সরকার। অভ্যন্তরীণ অর্থনীতির মন্থর গতি এবং পুঁজিবাজারে ধসের কারণে সম্প্রতি চীনে কমে গেছে গাড়ি বিক্রি। কিন্তু এত সব অনিশ্চয়তার মধ্যেও দেশটির গুয়াংজু প্রদেশে বসেছে গাড়ি প্রদর্শনী। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মনে করছে দেশটির সরকার এক সন্তান নীতি থেকে সরে আসায় সামনেই বিক্রি আবার বাড়তে শুরু করবে। গুয়াংজুর এই গাড়ি প্রদর্শনীতে এলে বোঝা দেয় যে চলতি বছর দেশটির গাড়ির বাজার খুব একটা সন্তোষজনক অবস্থায় ছিল না। চারদিকে দাঁড়িয়ে আছে নামি দামি ব্র্যান্ডের ঝা চকচকে সব মডেলের গাড়ি। মূলত ইউয়ানের মানে অস্থিরতা ও পুঁজিবাজারের ধসের কারণেই এবছর চীনারা খুব একটা ঝুঁকেনি গাড়ির দিকে। তবে তাতে কি, তারপরও আগামী বছরকে ঘিরে বেশ উচ্চ প্রত্যাশা শিল্প সংশ্লিষ্টদের। আশা করছি চলতি বছরের তুলনায় সামনের বছর গাড়ি বিক্রির ধারা আরো গতিশীল হবে। বাজার 10% পর্যন্ত বাড়বে একথা তো বলাই যায়। চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বাজার বেড়েছে মাত্র 6%-এর মতো। তবে এ সময়টা চীনা ব্র্যান্ডগুলোর অবস্থা বেশ ভালো ছিল। অভ্যন্তরীণ অর্থনীতিতে কিছুটা ধীরগতি থাকলেও বছর বছর বাড়ছে চীনাদের আয়, আর এর উপরই ভরসা গাড়ি নির্মাতাদের। আর এর সঙ্গে যোগ হয়েছে 2 সন্তান গ্রহণের নীতি। পরিবার বড় করার এই সুযোগ যারা গ্রহণ করবেন তাদের প্রয়োজন হবে বড় গাড়ির, তাই সেদিকেও সমান নজর রয়েছে প্রতিষ্ঠানগুলোর। আমরা দেখেছি অনেক পরিবারই সেডান থেকে সাফ ব্যবহারে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে যারা 2 সন্তান নেয়ার পরিকল্পনা করছেন তারা একটু বড় গাড়ি চাচ্ছেন। ধারণা করছি অদূর ভবিষ্যতে লোকজন 7 সিট বিশিষ্ট গাড়ি পিভিএস এর দিকে ঝুঁকবেন। বছরের প্রথম 9 মাসে বিক্রি কমে যাওয়ায় গাড়ির দাম কমিয়ে দিয়েছে চীনের জাতীয় পুনর্গঠন এবং উন্নয়ন কমিশন। তাই বড় গাড়ি নির্মাতাদের মধ্যে দেশটির বাজার ধরার প্রতিযোগিতাটা যেন একটু বেশিই বেড়েছে। নিজেদের প্রচার প্রসারের মাধ্যম হিসেবে তাই গুয়াংজুর এই গাড়ি মেলাকেই বেছে নিয়েছে তারা। নাজিয়া শাকুর, সময় সংবাদ। ধীর গতিতে চলছে ভারতের মাঝারি আকারের শিল্প কারখানাগুলো। গ্রাহকরা বিলের অর্থ দিতে দেরি করায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ খাত। এ কারণে এ ধরনের শিল্প থেকে আগ্রহ হারিয়ে ফেলছেন শিল্প উদ্যোক্তারা। কমে গেছে মাঝারি শিল্প কারখানার জন্য ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণও। কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ খাতের সম্প্রসারণে সরকারের সর্বাত্মক সহায়তার প্রত্যাশা সংশ্লিষ্টদের। রিলায়েবল পেইন্টস গুজরাটের মাঝারি আকারের রং তৈরির কারখানা। রং তৈরি এবং বোতলজাত করার কাজ এখানে পূর্ণ উদ্যমে চললেও ধীরগতিতে চলে বিল পরিশোধ। এ প্রতিষ্ঠানের মতো গুজরাটের বেশিরভাগ মাঝারি শিল্প কারখানার অবস্থা একই। যে অর্থ পরিশোধের নির্ধারিত সময় 1 মাস, সে অর্থ ক্রেতা কিংবা মধ্যস্বত্বভোগীরা পরিশোধ করছেন 5 মাসে। তাই পর্যাপ্ত কাঁচামাল আর দক্ষ জনবল থাকলেও অর্থের অভাবে কাজে এখন আর আগের মতো উদ্দীপনা নেই। অথচ গুজরাট প্রদেশই ভারতের বৃহত্তম শিল্পাঞ্চলগুলোর একটি। আমাদের দক্ষ জনবল আছে ঠিকই, কিন্তু যারা পণ্য সরবরাহ করছে গ্রাহকদের কাছ থেকে সঠিক সময়ে অর্থ আদায়ে তারা ব্যর্থ হচ্ছে। যারা আদায় করতে পারছে তারা সঠিক সময়ে আমাদের কাছে অর্থ পৌঁছে দিতে পারছে না। এই অবস্থায় গেল বছর এ খাতে স্থিতিশীলতা বজায় রাখতে $10,000 কোটি অর্থ সহায়তা দিয়েছে দেশটির বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক। কিন্তু চলতি অর্থবছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ খাতে ব্যাংক ঋণের পরিমাণ কমেছে 10% পর্যন্ত। অথচ ভারতের অর্থনীতির 1/5 নির্ভর করে উৎপাদন খাতের ওপর।
তাই 2020 সাল নাগাদ দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা 90 কোটিতে উন্নীত করতে এ খাতে পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। আমার মনে হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ব্যাংকগুলো যদি স্বল্প সুদে ঋণ দেয় তাহলে দেশের অর্থনীতিতে তা সহায়ক ভূমিকা রাখবে। উদ্যোগটা ক্ষুদ্র হোক আর মাঝারি, ব্যাংকের উচিত সব ধরনের উদ্যোক্তাকে উৎসাহিত করা। আমলাতান্ত্রিক জটিলতার অবসান এবং সরকারি পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে সম্ভাবনাময় এই শিল্প সংকট কাটিয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি দেশের প্রধান এই পুঁজিবাজারের অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। আমরা গতকালকে যেটা দেখেছিলাম সেদিকটা যদি একটু লক্ষ্য করি, সেখানে আমরা দেখেছিলাম যে সেদিকটাই আমরা গতকালকে যেটা দেখেছিলাম সেখানে কিন্তু 586 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছিল এবং হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার এবং মিউচুয়াল ফান্ডেরই কিন্তু আমরা দর পড়ে যেতে দেখেছি। দেখা যাচ্ছে যে গতকালকে যে ডিএসসির যে প্রধান সূচক DSE-X সেখানে প্রায় 12 পয়েন্টের মতো কমে গিয়েছিল এবং ডিএসসি সরিয়া সূচক এবং ডিএসসির যে বাছাই সূচক 30 ইন্ডেক্স রয়েছে সেখানেও কিছুটা নেতিবাচক প্রবণতাই আমরা লক্ষ্য করেছি। যদিও আজকের যদি শুরুটা আপনাদেরকে জানাই, সেখানে হচ্ছে আমরা সকালে যেটা দেখতে পেয়েছি, সকালের দিকে কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়েই শুরু করেছিল ডিএসসি তার দিনের লেনদেন কর্মসূচি। সেখান থেকে সেই যে ঊর্ধ্বমুখী প্রবণতা, একটা পজিটিভ ট্রেন্ড কিন্তু ধরে রাখতে সক্ষম হয়নি। দেখা যাচ্ছে যে বাজার কিন্তু আবার পড়ে যায় ঠিক 11টার পর থেকে আবার বাজারে সূচক পড়তির দিকে দেখা যায় এবং এখন পর্যন্ত সবশেষ সূচক যেটা দেখা যাচ্ছে যে 6 পয়েন্টের মতো সূচক পড়ে গিয়ে ডিএসসির যে প্রধান সূচক DSE-X অবস্থান করছে 4,579 পয়েন্টে। ডিএসসির সরিয়া সূচক 1 পয়েন্ট হারিয়েছে এবং ডিএসসির যে বাছাই সূচক হারিয়েছে 3 পয়েন্টের মতো। এবং লেনদেন টাকার অঙ্কে যদি আমি দেখি, এখন পর্যন্ত লেনদেন হয়েছে 133 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 74টির, অপরিবর্তিত রয়েছে 61টির এবং দর পড়ে গেছে 147টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের। যদি এখন পর্যন্ত লেনদেনে টপ 20-তে জায়গা করে নিয়েছে কোন কোন প্রতিষ্ঠান, সেই সব শীর্ষ 20 প্রতিষ্ঠানকে যদি আমি আপনাদেরকে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, এখানে প্রথমেই রয়েছে টাকার অঙ্কে লেনদেনের টপ 20-তে থাকা শেয়ারগুলোর মধ্যে সামিট পাওয়ার 1 নম্বরে। লেনদেন হয়েছে সামিট পাওয়ারের এখন পর্যন্ত যেটা লক্ষ্য করা যাচ্ছে 9 কোটি টাকারও বেশি শেয়ার লেনদেন হয়েছে সামিট পাওয়ারের। সবশেষ লেনদেন মূল্য দেখা যাচ্ছে যে 38 টাকা 60 পয়সা, সর্বোচ্চ উঠেছিল 39 টাকা 20 পয়সা। গতকালকে সামিট পাওয়ার লেনদেন শেষ করেছিল 37 টাকা 30 পয়সায়। আজকে 2 নম্বরেই অবস্থান করছে টপ 20-তে যে টেবিল রয়েছে সেখানে টপ 20-র 2 নম্বরে অবস্থান করছে ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল আরা ব্যাংক। লেনদেন হচ্ছে এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে যে গতকালকে কিন্তু যেটা লক্ষ্য করেছিলাম 14 টাকা 50 পয়সায় লেনদেন শেষ করেছিল সেই আল আরা ব্যাংক, আজকে লেনদেন হচ্ছে সবশেষ 15 টাকা 60 পয়সায়। সর্বোচ্চ কিন্তু 15 টাকা 70 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছিল এবং এই প্রতিষ্ঠানটিরও প্রায় 7.5 কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে আজকে এখন পর্যন্ত। অটোমোবাইল খাতের প্রতিষ্ঠান ইফাদ অটো উঠে এসেছে টপ 20-র 3 নম্বরে, 106 টাকায় লেনদেন হচ্ছে। গতকালকে 106 টাকা 30 পয়সায় লেনদেন শেষ করেছিল। 4 নম্বরে উঠে এসেছে সাইপ পাওয়ার, জ্বালানি খাতের প্রতিষ্ঠান, 72 টাকা 30 পয়সায় সবশেষ লেনদেন হচ্ছে। 73 টাকা 70 পয়সা পর্যন্ত আজকে দর উঠেছিল এবং গতকালকে লেনদেন হয়েছিল 72 টাকা 80 পয়সায়। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 6 কোটি টাকারও বেশি পরিমাণ শেয়ার। ওয়ান ব্যাংক লিমিটেড, ব্যাংক খাতের আরেকটি প্রতিষ্ঠান, উঠে এসেছে টপ 20-র 5 নম্বরে, 15 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে। সর্বোচ্চ 15 টাকা 50 পয়সা পর্যন্ত আজকে ওয়ান ব্যাংকের লেনদেন হয়েছে। 6 নম্বরে উঠে এসেছে ওষুধ খাতের প্রতিষ্ঠান বেক্স ফার্মা। বেক্স ফার্মার সবশেষ লেনদেন মূল্য যেটা লক্ষ্য করা যাচ্ছে 76 টাকা 50 পয়সায়, 77 টাকা 90 পয়সা পর্যন্ত বেক্স ফার্মা লেনদেন হয়েছে। 7 নম্বরে উঠে এসেছে কাশেম ড্রাই সেলস, 104 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। 106 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে কাশেম ড্রাই সেলসের। 8 নম্বরে আছে
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগস, সেখানে লেনদেন মূল্য লক্ষ্য করা যাচ্ছে খান ব্রাদার্সের 22 টাকা 40 পয়সায়, 23 টাকা 20 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে আজকে। এমারাল্ড অয়েল রয়েছে 9 নম্বরে, 53 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। সবশেষ 54 টাকা 40 পয়সা পর্যন্ত আজকে এমারাল্ড অয়েলের লেনদেন হয়েছে। 10 নম্বরে যদি আমি দেখি, সেখানে বিবিধ খাতের প্রতিষ্ঠান, রাসায়নিক খাতের প্রতিষ্ঠান ফার কেমিক্যালস অবস্থান করছে 33 টাকা 60 পয়সা সবশেষ দর নিয়ে 10 নম্বরে। 34 টাকা 40 পয়সা পর্যন্ত আজকে ফার কেমিক্যালের লেনদেন হয়েছে। এছাড়াও যারা জায়গা করে নিয়েছে টপ 20-তে লেনদেনে, সেগুলো হচ্ছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 143 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। সিমটেক্স বস্ত্র খাতের এই প্রতিষ্ঠানটি সদ্যই বাজারে এসেছে। গতকালকে আমরা দেখতে পেয়েছি তার প্রথম কার্যদিবস ছিল লেনদেনের। এবং সিমটেক্স এই প্রতিষ্ঠানটি সম্পর্কে যদি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে 10 টাকা অভিহিত মূল্য এবং 10 টাকা প্রিমিয়াম, অর্থাৎ 20 টাকা অফার প্রাইস নিয়ে বাজারে আসা এই প্রতিষ্ঠানটি গতকালকে হাত বদল হয়েছে 27 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি যে এই প্রতিষ্ঠানটি জুন ক্লোজিং ভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং এর প্রতিটি শেয়ার প্রথম প্রান্তিকে লাভ করেছে দেখা যাচ্ছে যে 0.77 টাকা। তারপরে রয়েছে সিমটেক্স সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিলাম। সিমটেক্স এর পরে রয়েছে 13 নম্বরে অলিম্পিক অ্যাক্সেসরিজ। অলিম্পিক রয়েছে 13 নম্বরে টপ 20-র এবং 254 টাকা 60 পয়সায় লেনদেন হচ্ছে অলিম্পিকের প্রতিটি শেয়ার, আর উঠে এসেছে টপ 20-র 13 নম্বরে। তারপরে রয়েছে কেডিএস লিমিটেড 75 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে। খুলনা পাওয়ার লেনদেন হচ্ছে 73 টাকা 30 পয়সায়। শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড লেনদেন হচ্ছে 56 টাকা 60 পয়সায়। যদি শতকরা হিসেবে কোন কোন প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দর বেড়েছে সেইগুলো জানাতে চাই। প্রথমে রয়েছে দুলামিয়া কটন। দুলামিয়া কটনের আজকে প্রতিটি শেয়ারে দর বেড়েছে 8.57%। লেনদেন হচ্ছে সবশেষ 7 টাকা 60 পয়সায়, সর্বোচ্চ লেনদেন মূল্য এটা। আলারাতেও 8% মতো দর যোগ হয়েছে। সোনারগাঁও যোগ হয়েছে 8%-এর ওপরে। মেঘনাপেটে যোগ হয়েছে আজকে 5%-এরও ওপরে দর এবং দেশ গার্মেন্টসেও কিন্তু 5%-এর মতো মূল্য যোগ হয়েছে। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। দেশে প্রথমবারের মতো 5 দিনব্যাপী ব্যাংকিং মেলা শুরু। গ্রাহকদের সরাসরি সেবা দিতে মেলায় ব্যাংকের প্রধান নির্বাহীরা। রয়েছে নানা আয়োজনও। আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এখনও পিছিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। অনলাইন সেবা চালু নিয়ে অনিশ্চয়তা, আসার কথা বলছে কর্তৃপক্ষ। তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের 3 বছর আজ। নিহতদের স্মরণে শোক মিছিল, শ্রদ্ধা নিবেদন। জুরাইন কবরস্থানে স্বজনদের ভিড়। এবং মহাজনদের চড়া সুদের ঋণই ভরসা আশুগঞ্জের শুটকি পল্লীর ব্যবসায়ীদের। সীমাবদ্ধতার কথা স্বীকার করলেন ব্যাংক কর্মকর্তারা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।